শ্রেয়ার দৃষ্টি পায়ের তলায় সারি সারি বেঁধে উঁচিয়ে থাকা দুর্বা ঘাসগুলোর দিকে নিবদ্ধ। আমাদের সমাজে পার্থক্য মানুষ নিজেই গড়ে তোলে, বিষ ছড়ায় একটা ভালো সম্পর্ক দেখলে। সবাই এমন না, আবার কেউ কেউ এমন। শ্রেয়া এখানে তোহাসের দোষ খুঁজে পেল। অন্ধ বিশ্বাসে সে যে কত মূল্যবান মানুষদের হারিয়েছে তা হয়তো আজ হারে হারে টের পাচ্ছে। সকল নারী সংসার গড়ে না, কোনো কোনো নারী ভাঙ্গে। তার বাস্তব চিত্রের উদাহরণ আরিয়ানা। নুরুল চৌধুরী বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, চল মা, অনেক রাত হয়েছে, ঘুমাবি। ধরা কণ্ঠে জবাব দেয় শ্রেয়া। জি বাবা, বলুন। নুরুল চৌধুরীর বুকটা ভার মুক্ত হলো যেন। নিঃশ্বাস ফেলতে আর কষ্ট হচ্ছে না ওনার। এখন মনটা শেষ বেলায় হলেও বড় ছেলের সান্নিধ্য চায়। সকল ভুল ঝোঁক ভুলে আবারও শক্তপোক্ত একটা পরিবার চান তিনি। দরকার পড়লে আরিয়ানার দুহাত জোর করে একটু মিলেমিশে থাকার দাবি করবেন। হয়তো মেয়েটা কিঞ্চিত হলেও পরিবর্তন হয়েছে। ওনার একটাই চাওয়া, খাটিয়াটা দুই ছেলের কাঁধে উঠুক। সম্মুখে একটা দুয়ার, সেই দরজা টপকিয়ে দেখা পাবে ও কাঙ্ক্ষিত মানুষটার। মনটা ভীরু ভীরু, হাত একবার উঁচিয়ে তুলেছে তো আবার নামিয়ে নিচ্ছে। শঙ্কায় বুকটা কেমন ফুলে ফুলে উঠেছে, হাঁসফাঁস লাগছে সব কিছু। অপেক্ষা দীর্ঘায়িত করল না শ্রেয়া, চেপে ধরল কলিং বেল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যায়। সামনে দাঁড়ানো ব্যক্তিটা ভ্রুকুযুগল কুঁচকে তাকায় ওর দিকে। চাহনি তীক্ষ্ণ, ভীষণ ধারালো। এখনো কি রেগে আছেন তিনি? শ্রেয়া রিনঝিনে কণ্ঠে বলে উঠল, কোনো উপায়ন্তর না পেয়ে। একটা ডিম হবে? গম্ভীর কণ্ঠের প্রতিউত্তর আসে, আদর হলে চলবে বউ। শ্রেয়া ভরকে গেল। ওড়না মুচড়ে ধরতেই তুর্য ওকে টেনে ভেতরে নিয়ে আসে, ধরাম করে লাগিয়ে দেয় দরজাটা। পরক্ষণে সেটার সাথেই মিশিয়ে দিল শ্রেয়ার দেহখানি। আকস্মিকতায় বাকরুদ্ধ ও চোখ জোড়া উপরে তোলার পূর্বেই তুর্য বাঁকা হাসে, বলে উঠল, আমার বউ নিজের ঘরে পাশের বাসার ভাবিদের মতো ডিম খুঁজছে, এখন কি আপনার ডিমই লাগবে? নেত্রযুগল উছানো হলো না আর শ্রেয়ার। সেদিন রাতের কথা মনে পড়ে যায়। তুর্য তাহলে সত্যি সত্যি সেই মুহূর্তের রেশ ধরেই রেগেমেগে চলে এসেছে। ভাবনা কি নিছক নয়? ওর বাধা দেওয়াতে হয়তো একটু বেশি আহত হয়েছে মানুষটা, নয়তো এমন করে খোঁচা মারতো আজ। আলোকশূন্য আধারিতে সেদিন তুর্য ওর এতটাই সন্নিকটে আসে যে অবলীলায় উভয়কেই একে অপরের হৃদস্পন্দন মেপে নিতে পারে। ধীরে ধীরে শ্রেয়ার অনুভূত হয় পেটে রাখা হাতটা মৃদু মৃদু চাপ স্পষ্ট করছে, বাড়িয়ে তুলছে ভেতরের অস্থিরতা, গতিহীন অনুভূতিদের। কাঁধে হতে আঁচলটা কিঞ্চিত সরতেই মনে মনে জন্ম নেওয়া বাক্যটা বাস্তবায়ন করে শ্রেয়া। এটা কি মহু স্যার? নিস্তব্ধতা কক্ষে আরো কঠিন নির্জীব ভাব চলে আসে। প্রশ্নটা শ্রেয়ার নিচু স্বর হতে বেরিয়ে আসতেই তুর্য বিনা বার্তায় সরে যায়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে হাত মুঠো করে জিজ্ঞেস করে, তোমার এটা মোহ লাগলো? কণ্ঠে প্রবল ক্ষোভ, জেদ, রাগের সংমিশ্রণ। তার সঙ্গে আরও একটা জিনিস রয়েছে এবং তা হলো তাচ্ছিল্য ভাব। এক অভিমান নামক শব্দে রূপান্তরিত করলেও খুব একটা ভুল বলে বিবেচিত হবে না। শ্রেয়া এমন করে প্রশ্নটা করতে চায়নি। কিভাবে যে মুখ ফুটে বেরিয়ে এলো তা তো ও নিজেই বিমূঢ় হতবাক। অল্প স্বল্প আবছা আলোতে কেঁপে কেঁপে ওঠে ওর কণ্ঠনালী। আপনি ফুলসজ্জার রাতে যেসব বলেছিলেন সেগুলো সত্য নাকি এখন যা হচ্ছিল সেগুলো ভুলবশত? আমি বুঝতে পারছিলাম না। ওফ, তোমার মতো গাধা বিয়ে করে আজ এক্ষুনি আরো একবার পস্তালাম। আগে পাগল ছিলাম, সামনে আবারও হতে হবে মনে হচ্ছে। আমি কি নেশাখোর যে মাতাল হয়ে কিংবা ভুল করে তোমার কাছে যাব? অন্য কোনো মেয়ে হলে হাব ভাবে কথার ধরনে এতদিনে সব বুঝে যেত। ঘুমাও, এখন যদি না ঘুমিয়েছো তাহলে পচা পানিতে ডুবিয়ে বুদ্ধি বাড়াবো। ব্যাকল মেয়ে, গাধি মেয়ে। এই মেয়ে, কয়টা প্রেম করছো জীবনে? একটাও না। বিরস মুখে উচ্চারণ করে শ্রেয়া। প্রেম করনি ভালো কথা, মানলাম। আমার সাথে প্রেম করার দৃঢ় ইচ্ছা তোমার, তাও বেশ সুন্দর বিষয়। কিন্তু রসায়নে এত কাঁচা হলে কিভাবে? ভেতরে ভেতরে ভালোবেসে মরছো, উল্টো স্বামীকে দূরে সরিয়ে দিলে। আমার এতদিনকার কাণ্ডকলাপে আমাকে অনুভব না করে সবটা মোহ বলে চালারে। ইচ্ছে করছে কষিয়ে থাপ্পড় মারি, কিন্তু বউকে মারা যাবে না, কষ্ট হলেও সহ্য করতে হবে। কথাগুলো বলে বেলকনিতে চলে যায় তুর্য। শ্রেয়া সেদিকে চেয়ে থাকে এক দৃষ্টিতে। কখন দু চোখে ঘুম নামে টের পায় না।
তবে সকালে উঠে তুর্য চলে যাওয়ার বিষয়টা ভাবায় ওকে। দূরত্ব ও বুঝে তুর্যর গাঢ় অভিমান বলা প্রত্যেকটা বাক্য। পরিস্থিতি অনুযায়ী কখনো কখনো ছোট্ট একটা প্রশ্ন তীক্ষ্ণ আঘাত হানে কারো কারো অন্তঃস্থলে। শ্রেয়া তো অনুভব করেছিল হৃদয়ের মিলন, তবুও কেন থেকে গেল এত সংশয়? তাহলে অনুভূতি কি পরিপূর্ণ ছিল না? লম্বা নিঃশ্বাস ফেলে ও ক্ষুদ্র স্মৃতিচারণের অন্ত করে। তুর্য ততক্ষণে দূরত্ব ঘুচিয়ে আরও নিকটস্থে এসে দাঁড়িয়েছে। শ্রেয়া আজ জানে মানুষটা শুরু থেকেই ওকে চায়, অতিরিক্ত চায়, শুধু তার প্রকাশের ধরনটা তেরাবাঁকা। তন্মধ্যে তুর্য কড়া কণ্ঠে বলে ওঠে, কি ভেবেছিলে? বাধা দিয়েছ বলে রেগে চলে এসেছি, তাই মনমরা হয়ে থাকতে সারাক্ষণ? ঠিকমতো না খেয়ে শুকিয়ে হাড্ডি হয়েছ। আমি একটু শক্ত করে জড়িয়ে ধরলেই তো তোমার সকল হাড্ডি মটমট করে ভেঙে যাবে। অতীব বিস্ময়াবিষ্ট শ্রেয়া এ লোক কেমন করে জানলো ও মনমরা থাকতো সর্বক্ষণ? এসব রহিমা খালা বলতো না তো? তাহলে ওনার যোগাযোগ থাকতো রহিমা খালার সাথে, কিন্তু একটা থেকেই যায়। বাড়ির বাদ বাকি কারোর সঙ্গে কেন কথা বলতো না? এমনকি আয়ুষের সঙ্গেও না? নাকি স্রেফ ওর সাথেই যোগাযোগ করেনি? প্রচুর পরিমাণে প্রশ্নের জোয়ার শ্রেয়ার অন্দরমহলে ছোট্ট সমুদ্রে। তবে সাহসের অত্যাধিক অভাব বোধ করছে ও। কারো সান্নিধ্যে এমনতর ঘটে না। শুধু এই এক পুরুষের সামনে ভয় ভয় হয়ে ওঠে সবকিছু। স্বাভাবিক গলায় বলল, আপনি আমার উপর রেগে আসেননি? না। তুর্য গম্ভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে। শ্রেয়া এতক্ষণে শ্বাস ফেলতে মোক্ষম সুযোগ পায়। গুটি গুটি টালমাটাল পা ফেলে সোফার কাছে এসে দাঁড়ায়। তুর্য মাথা এলিয়ে চক্ষুদয় বুঝে আদেশ স্বরূপ গলায় বলল, বসো। শ্রেয়া সামনের সোফায় বসে। ওর মনের বিষণ্ণতা কেটে গিয়েছে। তুর্য তার প্রতি কোনো রাগ নেই শুনে, তবে চলে কেন এলো? কিছু একটা তো হয়েছে। এ নিয়ে ওর মনের পাতায় খসখস আওয়াজের সৃষ্ট হচ্ছে বারংবার। এলে সেই দুপুরে, আর আমার কাছে আসলে বিকেলে। পরীক্ষার প্রস্তুতি কেমন? শ্রেয়ার বলতে মন চায়, আর প্রস্তুতি? কবে আপনার চেহারাটা দেখবো, গায়ের গন্ধ নাকে মাখবো, গম্ভীর স্বরের আওয়াজ শুনবো, সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত। ভালোবাসা খুব খারাপ স্যার, তার চেয়েও খারাপ আপনি। 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিনের পর দিন হেয়ালিপনা। একটা কথাও শ্রেয়ার মন ভেদ করে কণ্ঠনালী পর্যন্ত আসলো না। সংকোচ, জড়তা, লজ্জা কাটিয়ে এবার আখি যুগল মেলে ধরে তুর্যর পানে। সঙ্গে সঙ্গে ভেতরটা আতকে উঠল, মোচড় দিয়ে উঠল অন্তর। চোখের সম্মুখে ভাসছে তুর্যর হাতের সাদা ব্যান্ডেজটা। বসা থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে স্যার? তুর্যর কপালে ভাঁজ পড়ল। নড়চড় হলো না বিন্দুমাত্র, শুধু হাত বাড়িয়ে ডাকলো, এদিকে আসো। শ্রেয়ার কষ্টে বুক ফেটে জলবিন্দু বেরিয়ে আসবার উপক্রম। চক্ষু কোনো ভিজে ভিজে উঠেছে। একটু কাছে আসতেই তুর্য হাত টেনে পুরো শরীরটা নিজের বুকে চেপে ধরল। পুতুলের ন্যায় পড়ে আছে শ্রেয়া তুর্যর বুকে। ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসালো তুর্য। ঘাড় হেলিয়ে কণ্ঠে কাঠিন্য ভাব এনে বলল, তোমার চোখে পানি কেন জমেছে? কান্না ভীষণ প্রিয় নাকি আমি? যদি আমি হই তুমি কাঁদতে পারবে না, কারণ তোমার ওই চোখ দুটো আমার প্রিয়। প্রথমবার তোমার প্রতি সন্দেহ জাগিয়েছিল এই কাজল মাখা আঁখি দুটো। মনে আছে বাড়িওয়ালার মেয়ের বিয়ের অনুষ্ঠান? সেদিনই তোমার চোখে গভীরভাবে তাকিয়ে ফেলি, অনিচ্ছা সত্ত্বেও। হয়তো আল্লাহ এটাই চেয়েছেন, না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে? তোমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করে আমাকে। সেদিন ছাদে তোমার দুই চোখ ভালো করে না দেখলে এখনো বউ খুঁজতেই থাকতাম, অথচ বউ আমার পাশেই থাকতো, কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলতো নিঃশব্দে। শ্রেয়ার বুক চিরে তীব্র আর্তনাদ আসতে চাইছে। ঘুরে ফিরে দৃষ্টি তুর্যের ব্যান্ডেজ মরানো হাতের দিকে গিয়ে থামছে। কাপা কাপা হাতে ছুঁয়ে দেয় সেই স্থানটা। তুর্য বিরক্ত ভঙ্গিতে বলে উঠল, সামান্যতে ভেঙে পড়ো কেন? এটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। Look at me, I'm fine. ডিমের বাহানায় ছুটে আসলে আমাকে দেখতে, তা না করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছো। চট করে হাতে সরিয়ে নিয়ে আসে শ্রেয়া। লজ্জায় তবলা বাজছে শ্রবণ গ্রন্থিতে। এই মানুষটা ওর সব ভাবনা বুঝে যায়। মিহিস্বরে বলল, সত্যি ঠিক আছেন? তুর্য এটার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, প্রিয় কোথায়? আছে বাসায়। তুমি কি ওর সাথে থাকবে? ও তো একা স্যার, ওখানেই থাকি। বউ থাকতে একা থাকবো? ইম্পসিবল। প্রিয় সহ এই ফ্ল্যাটেই থাকবে। ওটা ছেড়ে দিতে বলবো। রাতে রেডি থেকো দুজন, বাইরে যাব।
শ্রেয়ার এতক্ষণে একটা কথা মনে পড়ে গেল, তড়িঘড়ি করে বলল, বাবাকে ফোন দেয় না কেন? উনি কথা বলতে চায় আপনার সাথে। তুর্যর ক্ষিপ্র চাহনিতে মিইয়ে যায় ও তৎক্ষণাৎ ধক করে ওঠে বুকটা। পাশে বসা মানুষটার নির্বিকার নিলিপ্ত অভিব্যক্তি। আমি চাই না। কিঞ্চিত সাহস জোগালো শ্রেয়া, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, উনি আপনার বাবা, আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত সেটা একদিন বাবা হলে ঠিক বুঝতে পারবেন। তুর্য ফিসেল হাসল, অসম্ভব সুন্দর সেই হাসি। নিমিষে কোমরে দৃঢ়বাদন অনুভব করে শ্রেয়া, নিজেকে আবিষ্কার করে তুর্যর মুখের কাছাকাছি। তুর্যর নেত্রের চাহনি প্রগাঢ় নির্নিমেষ। আর একটু নিজের সঙ্গে চেপে নিয়ে লঘু স্বরে বলে উঠল, তাহলে বাবা বানিয়ে দাও আমাকে। ঝক্কি দিয়ে ওঠে শ্রেয়ার সমগ্র কায়া। সে কি ভুল শুনল? কম্পনের তাড়নায় তুর্যর গলার পেছনে গলিয়ে রাখা হাতের বাঁধন শক্ত করে। তুর্য ওর ঠোঁটের সন্নিকটে ঠোঁট দুটো নামালো, কণ্ঠটা মাদকতায় ভরপুর। এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রসেসটা শুরু হোক। যতক্ষণে কথাটা কানে প্রবেশ করে মস্তিষ্কে ধারণ করেছে অত্যন্ত বিলম্ব হয়ে যায়। শিরায় শিরায় বইতে থাকে দমকা হাওয়া। না চাইতেও শ্রেয়া নখ বিদিয়ে দেয় তুর্যর ঘাড়ে। প্রথম ভালোবাসা, প্রথম ছোঁয়া আজ ও দুটো ঠোঁট জুড়ে বিচরণ করছে। সেই স্পর্শের প্রখরত ক্রমাগত বেড়েই চলছে। নিয়ন্ত্রণ হারা স্পন্দনেরা গভীরভাবে শুষে নিতে থাকে দুজন একে অন্যের অধর সুধা। তুর্য ঠোঁটের দীর্ঘ আলিঙ্গন শেষ করে উঠে দাঁড়ালো। রক্তিম মুখখানা লুকালো শ্রেয়া সোফার উপরে। হাঁপাচ্ছে সে। এক গ্লাস পানি হাতে নিয়ে এসে তুর্য ফের পাশে বসলো। নরম গলায় বলল, মুখ তুলো, পানি খেয়ে ভালো করে শ্বাস নাও। কোথায় যাব আমরা? জানি না, স্যার বলেছেন রেডি হয়ে থাকতে। আমি যাব না, তুই আর তুর্য ভাইয়াই যা। শ্রেয়া চোখ জোড়া ছোট ছোট করে তাকায় বিছানার দিকে। প্রিয় পায়ের ওপর পা রেখেছে ক্রচিং স্টাইলে। দিব্যি দুই পাশে দোলাচ্ছে পা দুটা। হাতে এখানকার নিত্যকার সঙ্গী মোবাইল। এছাড়া যেন আজকাল সবার নিঃশ্বাসই চলে না। শ্রেয়া বার্তাহীন চট করে মোবাইলটা কেড়ে নিল। কেন যাবি না? তোরা একসাথে রোম্যান্স করবি, আমি গেলে করতে পারবি বুঝি? প্রিয়র বিবশ কণ্ঠে রসাত্মক বাক্য শুনে শ্রেয়া হতবাক। ভ্রুযুগল কুঁচকে জিজ্ঞেস করে, তোর সাথে যখন আয়ুষ ভাইয়ার সাথে দেখা করতে যেতাম তখন তোরা রোম্যান্স করতি? না তো, তোর সামনে রোম্যান্স করতে লজ্জা লাগবে না আমাদের? এটাই স্যার গর্ধব নন যে তোর সামনে রোম্যান্স করবে। এবার প্রিয় কথার তালে পেয়ে গেল। জেকে ধরল শ্রেয়াকে। মুচকি হেসে গাল দুটো উঁচু করে। পরক্ষণে আবার ভ্রু নাচায়। তার মানে ভাইয়া আড়ালে রোম্যান্স করে, অনেক রোমান্টিক তাই না? নিজের কথায় নিজেই হত বিহব্বল শ্রেয়া। সরব করে ব্যগ্র গলায় বলে উঠল, এইসব নিয়ে পড়ে থাকবি? রেডি হ, নয়তো স্যার উল্টা আমাকে বকবেন। তোকে ভালোবাসি বলেছে ভাইয়া। প্রিয়র হঠাৎ প্রশ্নে ভেবাচাকা খেয়ে গেল শ্রেয়া। অপ্রতিভ হলো অত্যাধিক পরিমাণে। বাহ্যিক অংশে অপ্রস্তুত ভাব এলো মস্তিষ্কের নিউরনে তীব্রভাবে বিধে প্রশ্নখানা। না বললেও ওর হৃদয় থমকেছে যেদিন, তখনই বুঝে নেয় তুর্যর অপ্রকাশিত অনুভূতি। একদিক থেকে ভাবলে সেটা অব্যক্ত নয়, কারণ মানুষটা প্রতিনিয়ত নিজের আচরণে মিশিয়ে দিচ্ছে কোনো এক মনোমুগ্ধকর অনুভূতি। সন্ধি তো ঘটে গিয়েছে, কবে, কখন, কোন স্থানে, কেমন করে অত শত প্রশ্ন না করলেও চলবে। সর্বক্ষণ বাসি না বলা মানুষটার কথার ভাঁজে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা। শ্রেয়ার ঠোঁটে লাজুক হাসি, মিহি কণ্ঠস্বর। ছোট্ট করে জিজ্ঞেস করল, বলা কি খুব প্রয়োজন? প্রিয় মাথা নাড়িয়ে বলল, একদমই নয়, তবে ভাইয়ার অতীত মানে অহমিকাকে নিয়ে কথাগুলো জানতে ইচ্ছে হয় না তোর? অতীত ঘেটে কি লাভ, যেখানে আমি ওনার বর্তমান ভবিষ্যৎ সব। তাছাড়া ওনার মুখ থেকেই শুনেছি অহমিকা আপু বড্ড স্বার্থপরতা করেছেন। ওনার ঘৃণা মিশ্রিত বাক্যগুলোই বুঝিয়ে দিয়েছে ঠিক কতটা কষ্ট দিয়েছেন অহমিকা আপু। তাহলে তুই স্যারের কাছ থেকে এত দূরে দূরে থাকিস কেন? লজ্জা পাস? একান্তে সময় কাটাতে ইচ্ছে করে না তোর? দেখিস অহমিকা এসে আবার না তোর স্যারকে নিয়ে যায়। এত কিসের জড়তা? আমি তো আয়ুষকে পারি না খামচে মেরে ফেলি। শ্রেয়ার চক্ষু ছানাপড়া। এই মেয়ের মুখে কিছুই আটকায় না কখনো। সময়, মানুষ, পরিস্থিতি কিছুই বিবেচনা করে না। কেবল মুখ ফুটে বলতে পারলেই যেন পরম আনন্দ, শান্তি। আনমনে কপাল কুঁচকে এলো, বলল, তুইও স্যারের মতো লাগামহীন। নিমিষেই প্রিয় অট্ট হাসিতে ফেটে পড়ে। বিছানা ছেড়ে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে বলে,
আমি কি ভাইয়ার মতো বলেছি নাকি ভালোবেসে একটু আধটু চিমটি মারতেই পারি? আমার জামাইকে চাইলে তুইও মারতে পারিস। পরক্ষণেই প্রিয়র মুখের আদল পরিবর্তন আসে ব্যাপক। শ্রেয়ার দেহ মুক্ত করে হাতে ধরে বিছানায় এসে বসালো। কণ্ঠে গুরুতর ভাব এনে বলল, তোকে কিছু কথা বলবো শ্রেয়া, মনোযোগ দিয়ে শুনবি। এতদিন আমি বাড়িতে সব কিছুই দেখেছি, এটাও দেখেছি বড়মা অহমিকাকে বাড়িতে আনার চেষ্টা করছেন আবারও। ওনার ভাষ্যমতে অহমিকাই মেয়ে হিসেবে ভালো, অথচ উনি অল্পতে পাওয়া সম্মানে ভুলে বসলেন। তুর্য ভাইয়ার খারাপ অবস্থার জন্য সেই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিনা করেছেন ভাইয়া মেয়েটার জন্য, ঠিক কতটুকু ভালোবেসেছিল ওকে আমার জানা নেই, কারণ ভালোবাসা পরিমাপ করার ক্ষমতা আদৌ কারো হয়নি। তবে আমার চোখে পড়তো মাঝে মাঝে মেয়েটার জন্য ভার্সিটির ক্লাস মিস দিয়ে ভাইয়া মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, যা ওনার ব্যক্তিত্বের সাথে মিলাতে পারতাম না আমি। আমার জানা মতে এবং ছোট থেকে চেনা অনুযায়ী তিনি একজন গম্ভীর এবং খুবই রকচটা স্বভাবের মানুষ ছিলেন। কোনো মেয়ের জন্য ওনার এত অপেক্ষা আমাকে মুগ্ধ করত। চাইতাম আয়ুষও আমাকে এমন করে ভালোবাসুক। স্কুল পড়তাম তখন তুর্য ভাইয়ার এসব পাগলামি আমার কিশোরী বয়সে অনেক প্রভাব ফেলে। ভেবে ভেবে সাজাতাম আয়ুষও একদিন আমাকে এমন করে ভালোবাসবে। ছোট থেকেই ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া লেগে থাকতো। সেই সুবাদে একদিন গিয়ে অহমিকাকে পাই সেখানে। বড়মা হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলেন তুর্য ভাইয়ার সঙ্গে, নাকি ওর বিয়ে প্রায় ঠিকঠাক। তোহাস ভাইয়া যাওয়ার পর তুর্য ভাইয়া বেশ ভেঙে পড়েন, আঘাত পায় কিছু কথায়। তুই জানিস না, কিন্তু আমি দেখেছি তুর্য ভাইয়ার কাছে ওনার পৃথিবী ছিলেন তোহাস ভাইয়া, কিন্তু সেই পৃথিবী দুমড়ে মুচড়ে যাওয়া ভুবন নতুন করে সাজায় অহমিকা। শক্ত মানুষও ভাঙে, তবে বাহ্যিকভাবে নয়, ভিতরে ভিতরে। আমরা চাই কেউ আমাদের হোক, আমাদের বুঝুক। তুর্য ভাইয়াও হয়তো চাইতেন, সেই চাওয়ায় পরিপূর্ণতা এনে দিল অহমিকা। আবার কেড়েও নেয় সে। একবার দুর্বলতা প্রকাশ করে ফেললে সেই মানুষ সুযোগে আরো কঠিনভাবে আঘাত করে। অহমিকা নিজেকে ভালো জাহির করতে এতটাই পরিপক্ক ছিল, কেউ ওর আসল রূপটাই দেখতে পারেনি, এমনকি তুর্য ভাইয়াও না। বছরখানেক চুটিয়ে প্রেম করে বিয়ের আগের দিন জানায় লন্ডন চলে যাবে, বিয়ে করবে না। বিয়ে নামক বেড়াজালে বাঁধতে চায় না নিজেকে। তুর্য ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে, আর সবাই স্বাধীনতা প্রিয়, তাই অনেক বুঝায়, বোঝানোর কোনো ত্রুটি রাখেনি। এটাও বলে পড়তে চাইলে লন্ডন চলে যাক, এখন বিয়ে করতে না চাইলে অপেক্ষা করবে, পরে না হয় করবে। কিন্তু অহমিকার একটাই কথা, সে বিয়ে করবে না। একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এতটা নত হলো তার ভালোবাসার কাছে, কিন্তু ফলাফল শূন্য। চলে যায় অহমিকা লন্ডনে। সে যাওয়ার পর ভাইয়াকে এসব ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু কথা তো গোপন থাকে না বেশি দিন। বাতাসের মতোই বাইরে আসে সত্যটা। লন্ডনে অবস্থিত কাজিনের সঙ্গে প্রেম অহমিকার, তাই তুর্য ভাইয়াকে ছেড়ে পাড়ি জমানো তার। সেই ঘটনার পর ভাইয়াকে বাসায় দেখা যেত না সব সময়। ভবঘুরে হয়ে গিয়েছিলেন, অ্যাডভেঞ্চার দিয়ে বেড়াতেন। কোনো একদিন আয়ুষ খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়া অ্যালকোহল ব্যবহার করছেন। পরিবারের ভাঙন, তোহাস ভাইয়ার করা আঘাত, অহমিকার করা কাণ্ডে হয়তো ভেঙে পড়েন তিনি, কিন্তু সেটা প্রকাশ করেননি। নিজেকে সামলেছেন অন্যভাবে। দীর্ঘদিন অ্যালকোহল ব্যবহারের কারণে তিনি সাইকোসিস ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন। নেত্র গহ্বর জলে টয়টুম্বুর, ভিতরটা ধক করে ওঠে শ্রেয়ার। সাইকোসিস ডিসঅর্ডার সম্পর্কে একটু হলেও অবগত। এটা এক প্রকার মানসিক ব্যাধি, গুরুতর বলা যেতে পারে। মূলত বিভ্রম সৃষ্টি করে মানুষের মধ্যে। হ্যালুসিনেশন হয় ওই মানুষটার সবসময়, ভাবে কেউ আছে, কাউকে অনুভব করে। কখনো কখনো মস্তিষ্ক উগ্র হয়ে যায় মানুষটাকে অনুভব করে। এটা মূলত স্বল্প মেয়াদি হয়, বিরল ক্ষেত্রে দীর্ঘদিন, বছরও গড়ায়। সাইকোসিস একজন ব্যক্তির 5টি ইন্দ্রিয় যাদের আচরণ ও আবেগ প্রভাবিত করতে পারে। মন বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। তুর্যর বেলাতেও ঠিক এমনটাই হয়েছে হয়তো। শ্রেয়া ব্যথাতুর কণ্ঠে মৃদু আর্তনাদ করে, 2 অধর নড়েচড়ে ওঠে। সাইকোসিস ডিসঅর্ডার? হ্যাঁ,
তুই একবার পত্রিকায় এই রোগ সম্পর্কে পড়েছিলি, আমি দেখেছিলাম। তাহলে তোর ধারণা রয়েছে। আমার আর বলতে হবে না খুলে। ভাইয়ের রোগটা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। উনি বেশি কল্পনা করতেন অহমিকাকে। ওকে ভেবে অনেক মানুষকেই আঘাত করে ফেলতেন। প্রথম প্রথম নিজেকে নিজ থেকেই অনেক নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেন, কিন্তু পেরে উঠতেন না। দিনকে দিন ক্রমশ হয় তা। কোনো গতি না পেয়ে সকলে মিলে বন্দি রাখার সিদ্ধান্ত নেয়। বাড়িতে ট্রিটমেন্ট চলতো ভাইয়ার। একটা সময় ডাক্তার জানালেন চিকিৎসার পাশাপাশি আপনজনদের সেবা যত্নে ভাইয়া বাস্তব জগতে ফিরে আসতে পারেন। যেহেতু তিনি পরিবারের কাউকে সহ্য করতে পারতেন না, সেক্ষেত্রে দাদি তোকে দেখে সিদ্ধান্ত নেয় ভাইয়ার খেয়াল রাখার জন্য বউ করে আনার। উনি মনে করেছেন তুই অচেনা, তোর ক্ষতি করবে না, কিন্তু ভাবনা ভুল। ফলে তুই চলে আসার পর প্রায় 2 বছরের মাঝামাঝি সময়ে অহমিকা আবার ফিরে আসে। ডাক্তার আঙ্কেল ওকে রেফার করে ভাইয়ার ট্রিটমেন্টের জন্য। প্রথমে বড় মা দেখে জানিয়ে দেয় ঘৃণায় ট্রিটমেন্ট করাবে না। পরে ছেলের অবস্থা দেখে অটল থাকতে পারলেন না। বেশ ভালোই চিকিৎসা চালিয়ে যায় ও। সময়ের স্রোতে আবারও ভালো সেজে বড় মার মনও জয় করে নেয়। বড় মাও ভাবেও ও ভালো হয়ে গিয়েছে। এটাও বলে ও নাকি তুর্য ভাইয়ার অবস্থা শুনেই ফিরে এসেছে। কি জানি কোন স্বার্থ হাসিলে পরাজিত হয়ে আবার কোন স্বার্থের টানে ফিরে এসেছে। এত লম্বা লম্বা বাক্যে প্রিয় হাঁপিয়ে উঠেছে। দীর্ঘ নিঃশ্বাস নাসারন্ধ বেয়ে বাহিরে উন্মুক্ত হয়। প্রিয় পূর্ণবার বলে উঠল, তোকে এগুলো বলার একটাই উদ্দেশ্য শ্রেয়া, ভাইয়ার কাছাকাছি থাক সব সময়। কাউকে তোদের আলাদা করার সুযোগ দিবি না, কাউকেই না। ভাইয়া তোকে খুব ভালোবাসে। জানিস উনি কেন এতদিন একা একা কাউকে না জানিয়ে এখানে ছিল? কারণ ভালো নেই উনি। সেদিন সকালে বেরিয়ে আসার একটাই কারণ, উনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও। পুরোপুরি পিছু ছাড়েনি রোগটা। অতিরিক্ত চিন্তা করলেই মাথা ব্যথা করে। এই কদিন যাবৎ সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন ছিলেন। আমাকে আর রহিমা খালাকে তোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তুই ওনার দ্বিতীয় ভালোবাসা হতে পারিস, তবে ভুল মানুষ না। শ্রেয়ার হৃদয় স্থলে গিয়ে তীক্ষ্ণ যন্ত্রণা বিস্তার করে প্রিয়র কথাগুলো। তুর্য একা একা কত কিছু সহ্য করেছে, অথচ ও জানতেই পারল না। প্রিয় মানুষের সান্নিধ্য প্রয়োজন, নয়তো কেউ কেউ পরিণত হয়ে যায় মানসিক রোগীতে। মানসিক রোগের ঔষধ হলো সঙ্গ, ভালোবাসা, যত্ন। কিন্তু একটা সময় ও এসবই দিল না তুর্যকে। এখনও কি দিচ্ছে? প্রিয় হোক কিংবা অপ্রিয়, মানসিকভাবে বিক্ষিপ্ত মানুষগুলোকে পারলে একটুখানি সঙ্গ দেওয়া উচিত। রিক্সা চলছে সোজা পিচঢালা রাস্তা ধরে। রাস্তা হাতে চাচা গামছা সমেত কপালে তপ্ত জলবিন্দু কণা মুছে নিচ্ছেন। মৃদু মন্দ সমীরণে উড়ছে শ্রেয়ার শুভ্র রাঙ্গা আঁচল। সাজবেলা পার হয়ে রজনী নেমেছে সদ্য, তবুও ঘোর রজনী চারিধারে। কোথাও কোথাও নিয়ন আলো পথিকদের সঠিক পথ দেখিয়ে চলেছে, যেন আধারের অতলে ডুবে না যায়। প্রিয় পাশে বসে খানিক সেকেন্ড বাদে নীরবতার সমাপ্তি ঘটাচ্ছে। বেশ কয়েকবার মিলন নিষ্প্রুপ স্বরে এক রাস আফসোস নিয়ে বলছে, আয়ুষকে বড্ড মিস করছি। আগে দূরে ছিলাম, সয়ে গিয়েছে। এখন কাছে থেকে অভ্যাস হয়ে গিয়েছে। অল্প সময়ের বিচ্ছেদে দম বন্ধ হয়ে আসছে। বিচ্ছেদের বেদনার স্বাদ শ্রেয়া নিয়েছে, তাই প্রিয়কে প্রতিউত্তর শব্দাংশ খুঁজে পেল না। অচিরেই পেছনের রিক্সাটা ওদের রিক্সা পার করে থামল। চাচাও প্যাডেল ঘোরানো বন্ধ করে দিলেন। শ্রেয়া জিজ্ঞাসু দৃষ্টি মেলেছে সবে, তখনই তুর্য অপর রিক্সা থেকে নেমে আসে। মুখে কেমন একটা উদ্বিগ্ন অস্থিরতা। বড় বড় পা ফেলে এসে ঝুঁকে ওর শাড়ির বড়সড় আঁচলটা রিক্সার চাকার কাছ থেকে তুলে ঠিক করে দিল। শ্রেয়ার হৃদস্পন্দন প্রায় থমকে গিয়েছে। কি হতে যাচ্ছিল এখন? সামান্য সতর্কতার অভাবে প্রাণটা খোয়াতে হতো। তুর্যের দিকে করুণ চাহনি নিক্ষেপ করতেই নরম শীতল কণ্ঠস্বর শুনতে পায়, মেরেই ফেলছিল আমাকে। একই সিরিয়ালে রাস্তার একপাশে দুটো রিকশার অবস্থান লম্বভাবে, অর্থাৎ একটার পশ্চাতে অপরটার স্থান। চালক দুজনের মধ্যে একজন তাগড়া যুবক এবং আরেকজন বেশ বয়স্ক। চামড়া কুচকানো, নিঃশ্বাসটাও কেমন ভারী ভারী ঠেকছে মানুষটার। দেহে কাঁপুনি ঈষৎ, তবুও পেটের ক্ষুধা। পরিবার সামলাতে সড়কে দিনরাত পরিশ্রম করে চলছে। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হয় এসব চক্ষুগোচর হলে।
মনে মনে কত শতবার ভাবে ওর যেদিন অনেক টাকা হবে এসব মানুষকে সাহায্য করবে, কেননা অভাব ও বুঝে। এতিমখানা থেকে স্কুল কলেজে পড়ার খরচের ভার নিলেও কখনো অন্যান্য খরচের টাকা দেওয়া হতো না। ওই যে রাস্তার অন্য পাশে হাওয়াই মিঠাইয়ের মেলা বসেছে, একটা সময় সেগুলো খাওয়ার জন্য 10 টাকাও ম্যানেজ করতে পারতো না। থাকা খাওয়া পড়া সবই তো এতিমখানার অধীনে ছিল। কলেজে উঠে মাদারের পারমিশনে 2-1টা টিউশন করত, সেগুলো থেকে পাওনা টাকাগুলো জমিয়েই রাখতো। এক পয়সাও খরচ করতে গেলে কেঁপে উঠত বুকটা, ভাবনায় আসতো অকাজে আলতু ফালতু শখ আহ্লাদে টাকা নষ্ট করার মানে হয় না। মূলত পরিস্থিতি আমাদের মনোভাব এমন করে তোলে। কিন্তু এখন ওর অভিলাষ জাগে ছো মেরে একটা গোলাপি রঙের হাওয়াই মিঠাই ছিনিয়ে আনতে। হলুদ আলোয় আরও মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াই মিঠাইগুলো। প্রিয়র ডাকে দৃষ্টি ভঙ্গ হয় শ্রেয়ার, কর্ণকুহরে আসে। স্যারকে বল আমরা রিক্সায় যাব। নিমিষে চমকায় শ্রেয়া, ও এমনটাই বলবে বলবে ভাবছে। খোলা অম্বর এবং কৃষ্ণ মেঘপুঞ্জের নিম্নতলে চলবে রিক্সা, সঙ্গে থাকবে অনুত্তেজিত স্নিগ্ধ শীতল হাওয়া। উত্তাপে হাঁসফাঁস প্রকৃতি কয়েক মিনিটে নিঃস্ব রূপের পরিবর্তন ঘটিয়েছে। ঠান্ডা ঠান্ডা নিরুত্তাপ পরিবেশ। ঘাড়টা আলতো ফিরিয়ে তাকায় অতীব প্রিয়তমের নিকট। তুর্য কানে মোবাইল ধরে রেখেছে। অনলাইন মাধ্যমে গাড়ি ভাড়া করার চেষ্টা। আঁচল আটকে যাবার সেই ঘটনার মিনিট খানেক পেরোয় প্রিয় ও শ্রেয়াকে রিক্সা থেকে নামিয়ে ইট পাথরের গঠিত ফুটপাতে দাঁড় করিয়ে রেখেছে তুর্য। চালক দুজনের ভাড়া মিটিয়ে অস্থির মাখা কণ্ঠে জানায়, রিক্সায় যাবে না? শ্রেয়া উপলব্ধি করে তুর্য সেই ঘটনায় অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছে। সমস্ত আদলে তীব্র ভয় সংখ্যার ছাপ। সামান্য একটু ব্যাপারে এত উত্তেজনা, ব্যগ্রতা মানুষটার। বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয় আজ ওরা রিকশায় ঘুরবে। ঘটনাটা হওয়ার পর তুর্য মতামত পরিবর্তন করে ফেলেছে। শ্রেয়া সোজা হয়ে প্রিয়কে থেমে থেমে লজ্জাকাতুর কণ্ঠে বলল, আমি যদি ওনার সাথে এক রিক্সায় চড়ি আপত্তি আছে তোর? মানে একা খারাপ লাগবে, বাকি রাস্তাটুকু তোর? প্রিয় মুখ কালো করে ফেলল, স্বর্ণালী বিষণ্ণ, বেদনা মিশ্রিত। আয়ুষের কথা মনে পড়ে বেশি বেশি, ওর শূন্যতায় পুরে ছারখার হয়ে যাব। মনে মনে এটা নিয়েই সন্দেহতীত ছিল শ্রেয়া। একা একা নিশ্চয় মনক্ষুণ্ণ হবে না মেয়েটার। সুতরাং নিজের কল্পনার জগৎ উচ্ছেদ করার চিন্তা ভাবনা করল। চিকন অষ্টযুগল ছড়িয়ে স্মিত হাসল, বলল, আমরা এক রিক্সায় যাব, দেখি স্যারকে ম্যানেজ করতে পারি কিনা। এক রিক্সায় তুই আর ভাইয়া যাবি, আরেকটায় আমি আয়ুষকে কল্পনা করে দিব্যি নিঃশ্বাস ফেলবো। আহা। কথাটা বলে প্রিয় মিটমিট করে হাসল। এতে যার ওপর নাই অবাক শ্রেয়া। এত রূপ বদলে দক্ষ এই মেয়েটা, তবে খারাপ নয়। বরাবরই মানুষকে বিমোহিত করে এক এক সৌন্দর্যে রূপে। শ্রেয়া ওর হাতটা শক্ত করে ধরে চেপে ধরে বলল, শুনেছি সুন্দর মনের মানুষ জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষই পায়, প্রমাণও পেলাম। তুইও আয়ুষ ভাইয়া দুজন হলেও মনটা এক। বুঝি না কিভাবে তোদের ঋণ শোধ করবো। উপায় বলে দিবি প্রিয়? তুই যতবার হেসেছিস আমাদের ঋণ শোধ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শ্রেয়ার অবরুদ্ধ চাহনি, বিমূর কণ্ঠস্বর। মানে? প্রিয় গর্বিত কণ্ঠে আওড়ায়, তোকে ভালো রাখা, হাসি খুশি রাখার জন্যই তো এত কিছু। এতেই ঋণ শোধ হয়ে গেল। এখন জলদি যা, যদি ক্যাব চলে আসে। শ্রেয়া ভীরু ভীরু পায়ে হাঁটে, গতি নেই হাঁটায়, একদম ছোট ছোট, খুব বেশি ধীরস্থ। তুর্য মোবাইল কান থেকে নামিয়ে পকেটে পুরে নেয়। শ্রেয়াকে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে, ললাট স্পর্শ করে ভ্রুযুগল। প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে বলে উঠল, কিছু বলবে? শ্রেয়া অতিকায় ছোট্ট নিঃশ্বাস মুক্ত করে নাকের দু ছিদ্র মাধ্যমে বড্ড এলোমেলো ও দ্বিধাদ্বন্দ্বিত গলায় বলে, আমরা রিক্সায় যাব, প্লিজ গাড়ি আসতে নিষেধ করে দিন। তুর্য হ্যাঁ বা না কোনো বর্ণ উচ্চারণ করল না। শ্রেয়া জিজ্ঞাসা সূচক দৃষ্টি মেলে রাখে ঠাই। সেকেন্ড পল্লব অল্প স্বল্প কেঁপে ওঠে ও চাতক পাখি হয়ে আছে সে উত্তরের অপেক্ষায়। তুর্য গম্ভীর স্বরে বলল, রিস্ক নিতে পারবো না, আমরা ক্যাবেই যাব। শ্রেয়া দমল না, বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আমি সতর্ক থাকবো স্যার, প্রিয় রিক্সায় যেতে চাইছে, প্লিজ। তোমার নিজের খেয়াল না রাখলেও চলবে, কিন্তু আমার বউয়ের কিছু হলে একদমই চলবে না, আমার একটা কথাও না। আর ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। শ্রেয়া মলিন মুখে আগের স্থানে ফিরে যেতে নিলে হাতে চাপ অনুভব করে।
শ্রবণ হয় চিন্তিত স্বর। আমার কাছে তুমি আমার মানসিক শান্তি, প্রেয়সী। অভ্যন্তরে ঢেউ গর্জে ওঠে। অত্যাধিক নিয়ন্ত্রণ হারা তার গতি, শ্রেয়ার ভূতলে কম্পন। মন জুড়ে শীতল স্রোত বহমান। একটা বাক্য, এত শান্তি, এত সুখ, গভীর ভালোবাসার মিশ্রণ। তাছাড়া আর কি কি আছে তাতে? হারানোর ভয়। ও তো কোনোদিন কস্মিন কালো ভাবিনি কেউ ওর আপন হবে। ওকে হারানোর চিন্তায় কাতর থাকবে। ভালোবাসা কি এমন হয়? গম্ভীর রকচটা বদ মেজাজি মানুষটাকে নরম করে ফেলে, নিভিয়ে দেয় সেই মানুষের তেজস্বী প্রদীপ। তুর্য হাত ছেড়ে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। শ্রেয়া স্পষ্টত দেখতে পাচ্ছে কালো কুচকুচে মণিতে বিচলতা। আরক্তকালে এক হাত রাখে তুর্য। নিমিষে শ্রেয়ার নির্নিমেষ নেত্রের চাহনি নত হয়। নত মুখশ্রীতে গম্ভীর দৃষ্টি নিবদ্ধ করে তুর্যর চক্ষুদয় ঠান্ডা গলায় বলল,